নেপালে দুর্নীতি এবং বেশ কয়েকটি সামাজিক মাধ্যম অ্যাপের ওপর সরকারি নিষেধাজ্ঞার প্রতিবাদে জেএনজি বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। এতে এখন পর্যন্ত 14 জন নিহত হয়েছে, আহত হয়েছেন শতাধিক। নেপালের রাজধানীতে ক্ষুব্ধ বিক্ষোভকারীরা কারফিউ ভেঙে সংসদের কাছে সংরক্ষিত এলাকায় প্রবেশ করার পর সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। সম্প্রতি নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা আলী নেতৃত্বাধীন সরকার ফেসবুক, ইউটিউব এবং এক্স সহ 26টি সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম নিষিদ্ধ ঘোষণা করে। এর প্রতিবাদে রাজধানী কাঠমান্ডুতে শুরু হওয়া বিক্ষোভ এখন দেশটির বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে উত্তপ্ত হয়ে উঠেছে পোখারা, বিরাটনগর, বুটওয়াল, ঝাপা, চিতওয়ান সহ বিভিন্ন শহর। সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার প্রথমে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল শুরু হলেও এক পর্যায়ে সহিংসতায় রূপ নেয় তা। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে পার্লামেন্টের সংরক্ষিত এলাকায় প্রবেশের চেষ্টা করলে সংঘাত শুরু হয়। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের লাঠিচার্জ করে ছাত্রভঙ্গ করে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঠমান্ডুতে কারফিউ জারি করেছে প্রশাসন। এই আন্দোলনকে জেএনজি রেভলিউশন নাম দিয়েছেন বিক্ষোভকারীরা। এদিকে পোখারায় সোমবার বিক্ষোভকারীরা মুখ্যমন্ত্রীর কার্যালয়ে ভাঙচুর চালায়। এরপরই স্থানীয় প্রশাসন দুপুর 2টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করে। নেপালের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, অপব্যবহার রোধে সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে নিবন্ধিত না হওয়ায় ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়ার উদ্যোগ নেয় নেপাল। নেপাল সরকার বলছে, ভুয়া আইডি ব্যবহারকারীরা দেশে কিছু প্ল্যাটফর্মের মাধ্যমে ঘৃণা ও গুজব ছড়াচ্ছে, সাইবার অপরাধ করছে এবং সামাজিক সম্প্রীতি নষ্ট করছে, যেখানে 3 কোটি জনসংখ্যার 90% ইন্টারনেট ব্যবহার করেন। মনিরুজ্জামান বাবু, 71। দর্শক, যেমনটি বলছিলাম যে নেপালে চরম আকার ধারণ করেছে সরকার বিরোধী আন্দোলন। কাঠমান্ডুতে এই মুহূর্তে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে অবস্থান করছে বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিম। স্থানীয় সময় বিকেল 3টায় অনুশীলন করার কথা থাকলেও তা বাতিল হয়েছে। দর্শক, কাঠমান্ডুতে রয়েছেন আমাদের সহকর্মী হাসান সজীব, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সজীব, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, কাঠমান্ডুর পরিস্থিতি এখন কেমন দেখছেন? আর বাংলাদেশ ফুটবল দলকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? আর ফুটবলাররা এই মুহূর্তে এই বিষয়টি নিয়ে কতটুকু শঙ্কিত বা কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন। লাবণী, প্রথমে বলতে চাই, বাংলাদেশ দল একেবারে নিরাপদ অবস্থায় রয়েছে। তারা টিম হোটেলে অবস্থান করছে। ঠিক ঘটনাটা যেখানে ঘটেছে, যেখানে আন্দোলন হয়েছে, সেখান থেকে বাংলাদেশের টিম হোটেল খুব বেশি দূরে নয়। এবং আমি যদি বলি, বাংলাদেশের টিম হোটেল থেকে স্টেডিয়ামে আপনি যেমনটা বলছিলেন, বিকাল 3টায় স্থানীয় সময় প্র্যাকটিস করার কথা ছিল। বাংলাদেশ দল টিম হোটেলে বাসের জন্য অপেক্ষা করছিল। ঠিক ওই সময় তাদেরকে আটকে দেয় অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন। তারা আসলে অনুমতি দেয়নি যে স্টেডিয়ামে গিয়ে প্র্যাকটিস করার জন্য। আমরা ঠিক সেই সময়টায় স্টেডিয়ামে অপেক্ষা করছিলাম। 2:15 স্থানীয় সময় টিম হোটেল থেকে বাস ছাড়ার কথা ছিল স্টেডিয়ামের উদ্দেশ্যে। মাত্র 3 কিলোমিটার দূরত্ব ছিল টিম হোটেল থেকে স্টেডিয়ামের। এই পথটা বাংলাদেশ আসতে পারেনি। তারা সেখান থেকে আবার রুমে ফিরে গেছে। নেপাল দল তারা স্টেডিয়ামের কাছাকাছি এসেছিল, তাদেরকেও আনফা অনুমতি দেয়নি, তারা টিম হোটেলে ফিরে গেছে। এতেই বোঝা যায় যে নেপালের যে কাঠমান্ডু শহর, যে আন্দোলনটা হচ্ছে, সেটা আসলে কতটুকু ঝুঁকির মধ্যে রয়েছে এখানকার মানুষজন কিংবা প্লেয়াররা। যদিও প্লেয়াররা স্টেডিয়ামে আসেনি, তারা টিম হোটেলে অবস্থান করছে। তবে কাঠমান্ডুর আমরা যে এরিয়াতে আছি, দশরথ রাঙ্গাশালা স্টেডিয়াম, তার ঠিক 4 কিলোমিটার দূরেই কিন্তু আন্দোলনটা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছিলাম স্টেডিয়ামের সামনে থেকে সেনাবাহিনীর গাড়ি যাচ্ছে, অ্যাম্বুলেন্স যাচ্ছে, সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছিল। পুলিশ যাচ্ছিল, প্রচুর অ্যাম্বুলেন্স। এবং এই দৃশ্য দেখে আমার ঠিক 2024 সালের যে জুলাই আন্দোলন বাংলাদেশে হয়েছে, সেই ঘটনার কথা মনে পড়ে যায়। বাংলাদেশে স্টুডেন্টরা যেভাবে রাজপথে নেমে গিয়েছিল, এখানেও আমরা দেখতে পেয়েছি সবাই নেপালের পতাকা কপালে লাগিয়ে তারা ছুটছে, দলে দলে ছুটছে। এবং তাদের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে ইয়াং জেনারেশন, যেটাকে জেনজি বলা হচ্ছে। বাংলাদেশ এই মুহূর্তে নিরাপদে থাকলেও তাদের মধ্যে কিন্তু আমরা শঙ্কা দেখতে পেয়েছি। তারা অনেকটা হোটেলে
বন্দী রয়েছে এবং প্লেয়াররাও নানাভাবে আমাদের কাছ থেকে জানতে চেয়েছিলেন যে স্টেডিয়ামের অবস্থা কি। আমরা খুব দ্রুত স্টেডিয়াম ছেড়ে টিম হোটেলে যাই এবং সেখানে আমরা টিম ম্যানেজার, মিডিয়া ম্যানেজার তাদের সঙ্গে কথা বলেছি। প্লেয়াররা অবশ্যই একটু আতঙ্কগ্রস্ত এবং একটু আগেই আমরা যে আপডেটটা জানতে পেরেছি তাদের প্র্যাকটিস সেশনটা যে ভেন্যুতে হওয়ার কথা ছিল সেটা বাতিল হয়েছে। নেপাল দলেরও প্র্যাকটিস সেশনটা বাতিল হয়েছে। তারা টিম হোটেলেই জিম সেশনের মাধ্যমে, রিকভারি সেশনের মাধ্যমে সময়টা কাটিয়েছে। এই পরিস্থিতিতে আগামীকাল ম্যাচ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে, যেখানে এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি প্রায় 14 জনের উপর মারা গেছে এবং সেখানে প্রায় 80-র উপর মানুষ আহত হয়েছেন। আমরা যখন স্টেডিয়াম থেকে টিম হোটেলে যাচ্ছিলাম, যারা স্থানীয় রয়েছে, নেপালিজ রয়েছেন, তাদের সঙ্গে আমরা জিজ্ঞেস করেছিলাম, কথা বলছিলাম যে ওইখানের পরিস্থিতি কি। তারা যতটুকু বললেন ভয়াবহ আন্দোলন, যে আন্দোলনটা তারা দেখেননি এবং অনেকে বলছিলেন যে তোমাদের বাংলাদেশে ঠিক যেভাবে একটা সরকার পতন হয়েছে, আন্দোলন হয়েছে, এখানে যেন সেই রেসটা তারা দেখতে পাচ্ছেন এবং আমরাও সেটা দেখতে পাচ্ছিলাম। গাড়ি ঘোড়া মোটামুটি বিভিন্ন জায়গায় বন্ধ রয়েছে কারফিউর কারণে। এবং যেমনটা একটু বলতে হয় যে আমরা যখন এখানে কাজ করতে আসি, আমি এখানে এসেছি 2 সেপ্টেম্বর, 4 সেপ্টেম্বর থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ, প্রায় 26টি প্ল্যাটফর্ম বন্ধ এবং আমাদের কিন্তু এখান থেকে নিউজ বাংলাদেশে পাঠানো বেশ কষ্টসাধ্য হচ্ছিল। আমরা বুঝতে পারছিলাম না যে কি হচ্ছে। পরবর্তীতে যখন আমরা জানতে পারলাম, ঠিক নেপালি কিছু সাংবাদিক, তাদের নাম পরিচয় আমি বলছি না, তারা বলছেন যে এই সোশ্যাল মিডিয়াগুলো বন্ধ করা হয়েছে শুধু নিরাপত্তা সুরক্ষায় নয়, সরকারের নানা অপকর্ম, দুর্নীতি, যারা স্টুডেন্ট রয়েছে, যারা শিক্ষিত সমাজ রয়েছে, তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় সেগুলো প্রচার করছিল। আন্দোলনটা কিন্তু অনলাইনে হচ্ছিল। সরকার সেখান থেকে ভয়ে এই প্ল্যাটফর্মগুলো বন্ধ করে দিয়েছে, যেটা নেপালের স্থানীয় সাংবাদিক এবং যারা নেপালিজ রয়েছেন তারা বলছেন। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা যখন আজকে সকালবেলা প্রি প্রেস কনফারেন্স ছিল বাংলাদেশ এবং নেপালের, টিম হোটেলে ছিল, সেটা স্থানীয় সময় দুপুর 12টায়। সেখানে আপনাকে বলে রাখছি, একদম অবাক করার মতো ব্যাপার, বাংলাদেশ থেকে আমরা 10-15 জন সাংবাদিক এসেছি নিউজ কভার করার জন্য। বাংলাদেশি কিছু সাংবাদিক উপস্থিত ছিলেন এবং নেপালের রিপোর্টাররাও সেখানে আসেননি, মাত্র কয়েকজন গণমাধ্যম কর্মীদের আমরা দেখতে পেয়েছি। এবং আজকে কিন্তু টিম হোটেলে একটা আলাদা ফর্মালিটিস ছিল, বাংলাদেশ এবং নেপালের ট্রফি সেশন ছিল, আনফার আসার কথা ছিল, সেই সেশনটাও বাতিল করা হয়েছে। সজীব, আপনি থাকুন সেখানে, আপনিও সাবধানতার সাথে থাকবেন এবং আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন। নিশ্চয়ই আমরা এই বিষয়ে আরও তথ্য পরবর্তী সংবাদ সংযোগগুলোতে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব।